যুদ্ধ যখন শুরু হয়ে গেছে তখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কে জিতবে আর কে হারবে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এখন পরিণত হয়েছে আগুনের রেখায়। গোলাগুলির শব্দ ছড়িয়ে পড়েছে পাহাড় ও নদী ঘেরা সীমান্ত অঞ্চল জুড়ে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ থেমে যাওয়ার নয়, বরং এটি পরিণত হচ্ছে পূর্ণাঙ্গ সংঘাতের দিকে। কে এগিয়ে আর কে পিছিয়ে, এবার দেখা যাক পরিসংখ্যানের চোখে দুই দেশের সামরিক শক্তির প্রকৃত চিত্র। প্রথমেই বাজেট, যে শক্তি যে কোনো যুদ্ধের ভিত্তি গড়ে দেয়। থাইল্যান্ড 2024 সালে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রেখেছে $5.73 বিলিয়ন। অন্যদিকে কম্বোডিয়ার পুরো সামরিক বাজেট মাত্র $1.3 বিলিয়ন। অর্থাৎ বাজেটের দিক থেকে থাইল্যান্ড এগিয়ে প্রায় 4 গুণ। শুধু টাকার অঙ্কে নয়, এই বিশাল ব্যবধান প্রতিফলিত হচ্ছে অস্ত্র, সরঞ্জাম এবং প্রযুক্তিতে। আর এখানেই প্রথম বড় পার্থক্যটি স্পষ্ট হয়ে যায়। এবার নজর দেওয়া যাক সৈন্য সংখ্যার দিকে। থাইল্যান্ডের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 3,60,000, যার মধ্যে স্থলবাহিনীতে নিযুক্ত রয়েছে প্রায় 2,45,000 সৈন্য। অন্যদিকে কম্বোডিয়ার সক্রিয় সেনা সংখ্যা মাত্র 1,24,300। এর অর্থ দাঁড়ায় প্রতি কম্বোডিয়ান সৈন্যের বিপরীতে মাঠে থাকবে প্রায় 3 জন থাই সৈন্য। যুদ্ধের ময়দানে এই অনুপাতই হতে পারে খেলার গতি নির্ধারণকারী প্রধান ফ্যাক্টর। ট্যাঙ্ক, সাজোয়াজান ও আর্টিলারিতে থাইল্যান্ডের আধিপত্য আরও স্পষ্ট। থাই সেনাবাহিনীর হাতে রয়েছে প্রায় 400 ট্যাঙ্ক, 1200-র বেশি সাজোয়াজান এবং 2600 আর্টিলারি ইউনিট। কম্বোডিয়ার হাতে এই সংখ্যাটি প্রায় অর্ধেক। ট্যাঙ্ক আছে আনুমানিক 200-র মতো, আর্টিলারির সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। এই ভারসাম্যহীনতা স্থলযুদ্ধে কম্বোডিয়ার পক্ষে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আকাশেও দখল থাইল্যান্ডের। দেশটির বিমান বাহিনী গঠিত প্রায় 46,000 সদস্য নিয়ে। রয়েছে 112টি যুদ্ধ বিমান, এর মধ্যে 28টি F-16 ফাইটার জেট, 11টি গ্রিপেন মাল্টিরোল জেট। এছাড়া রয়েছে উন্নত হেলিকপ্টার, রাডার সিস্টেম এবং অ্যারোস্পেস সাপোর্ট ইউনিট। এর বিপরীতে কম্বোডিয়ার বিমান বাহিনী একেবারেই সীমিত। মাত্র 1,500 সদস্য, যুদ্ধে ব্যবহারের মতো কার্যকর কোনো যুদ্ধ বিমান নেই। হেলিকপ্টার সংখ্যা মাত্র 10টি, যার মধ্যে রয়েছে Mi-17 এবং Z-9S ধরনের কিছু বিমান। আকাশ দখলের এই ব্যবধান সরাসরি যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে। নৌবাহিনীতে ব্যবধান আরও ভয়াবহ। থাইল্যান্ডের নৌবাহিনীতে কর্মরত প্রায় 70,000 নৌসেনা, যাদের হাতে রয়েছে একটি পূর্ণাঙ্গ বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট, 68টি উপকূলরক্ষী যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং সামুদ্রিক ড্রোন ব্যবস্থাও। অন্যদিকে কম্বোডিয়ার নৌসেনা মাত্র 2,800 জন, যাদের হাতে রয়েছে মাত্র 13টি উপকূলরক্ষী জলযান। দক্ষিণ চীন সাগর ঘেঁষা উপকূলীয় এলাকায় এই ব্যবধান কম্বোডিয়ার প্রতিরক্ষাকে করে তুলেছে অত্যন্ত দুর্বল। তবে সব পার্থক্যই কি থাইল্যান্ডের পক্ষে যাবে? বিষয়টা এত সরল নয়। বিশ্লেষকরা বলছেন থাইল্যান্ড যতটা আধুনিক, কম্বোডিয়া ঠিক ততটাই অভ্যস্ত গেরিলা কৌশলে। সীমান্ত অঞ্চলগুলিতে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা ইউনিট, বনে জঙ্গলে আত্মগোপন ও ছোট পরিসরের রেইড কৌশল কম্বোডিয়াকে এনে দিতে পারে কিছু কৌশলগত সুবিধা। তাছাড়া স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা, টেরেন ফ্যামিলিয়ারিটি এবং হঠাৎ হানা দেওয়ার অভ্যাস, এগুলো অনেক সময় প্রযুক্তিগত আধিপত্যকেও বিভ্রান্ত করতে পারে। বিশ্লেষকেরা বলছেন যদি এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় তবে রসদ, প্রযুক্তি ও জনশক্তির দিক থেকে থাইল্যান্ডই থাকবে সুবিধাজনক অবস্থানে। কিন্তু ছোট পরিসরে গেরিলা নির্ভর সীমান্ত সংঘাতে কম্বোডিয়া কিছু সময়ের জন্য থাইল্যান্ডকে চাপে ফেলতেও পারে। মূল প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি স্থায়ী হবে নাকি শুরু হয়ে আবার হঠাৎ থেমে যাবে কূটনীতির এক ইশারায়? এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে থাইল্যান্ড সামরিক দিক থেকে বহুগুণ শক্তিশালী, কিন্তু যুদ্ধ মানেই সংখ্যা নয়। যুদ্ধ মানে কৌশল, মনোবল ও মাটির সঙ্গে একাত্মতা। তাই শেষ কথা এখনো বলা যাচ্ছে না। তবে এই সংঘাত যে শুধু সীমান্ত নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা প্রশ্নে প্রভাব ফেলতে যাচ্ছে তা এখন নিশ্চিত। সময় বলবে সামরিক আধিপত্য কাকে বিজয় এনে দেয় আর কে হারে কৌশলের বোঝা পড়ায়।